নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ইকোনমিক যে সিরিজ আমরা শুরু করেছি, আজকে আমাদের ক্লাস 2। আর আজকে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ দারিদ্র এবং বেকারত্ব। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা ক্লাস 1 যারা করেছো তোমরা বুঝতে পেরেছো যে ইকোনমিক টার্ম কীভাবে ইকোনমি ইউজ হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানে বোঝানো হয়েছে। এবং তোমরা যারা আজকে নতুন ভিডিওটা দেখছো তোমাদের বলবো, আমরা তোমাদের জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি ইকোনমি বলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। এই টাইপের ভিডিওগুলো কিন্তু তাহলে তোমরা পেতে থাকবে। এই যে ক্লাসগুলো, এগুলো প্রত্যেক সপ্তাহে সোম, মঙ্গল এবং বুধবার সকাল 9টার সময় তোমরা পাবে, যেখানে আমরা বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ ফুল কোর্স ইকোনমি তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে চলো শুরু করব আজকের চ্যাপ্টার পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। এখন আমরা শুরু করছি আনএমপ্লয়মেন্ট এবং দারিদ্রতা, বেকারত্ব এবং দারিদ্র কাকে বলে সেটা সম্পর্কে ইনফরমেশন এবং অ্যানালিসিস। বলছে মানুষের বেঁচে থাকার জন্যে ন্যূনতম যে নিড, সেই নিডটা যারা মেটাতে পারে না তারা হলেন দরিদ্র। এই দরিদ্র দুটো টাইপের হয়, এক অ্যাবসলিউট আর দুই রিলেটিভ। অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ এই দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। যে অ্যাবসলিউট কি বলছে না, যে ক্ষেত্রে মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম পুষ্টিটুকু মানে নিউট্রিশনটুকু জোগাড় করতে পারে না, তাকে বলা হয় অ্যাবসলিউট পভার্টি। আর যদি বলা হয় রিলেটিভ পভার্টি কাকে বলে, তখন যখন কোনো ব্যক্তি আয়ের ক্ষেত্রে অন্যদের থেকে পিছিয়ে পড়েন সেই অবস্থাকে বলা হয় রিলেটিভ পভার্টি। মানে কেমন, ধরো একটা গ্রামে 100 জন লোক আছে, সবাই মোটামুটি এভারেজ ধরো 500 টাকা করে রোজগার করত। এর মধ্যে থেকে কিছু লোক এমন হয়ে গেল যারা 1200 টাকা করে রোজগার করতে শুরু করলো, কিন্তু যারা 500 টাকা করছিল তারা ইমপ্রুভ করতে পারলো না, কিছু লোকই করতে পারলো। তো তারা কি করলো, এই 1200 টাকার লোকের মধ্যে থেকে, এটা ধরো 20 জন 20 জন, তো বাকি যে 80 জন আছে তারা কি করলো, পিছিয়ে পড়লো। তো তারা পিছিয়ে পড়লো মানে গরিব হলো কাদের থেকে, এদের রেসপেক্টে। ওকে, তো এই যে আমরা এবার দেখছি অ্যাবসলিউট যে পভার্টি পড়ছিলাম দারিদ্র, তার মধ্যে বললাম যে ক্ষেত্রে মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম পুষ্টিটুকু পায় না, তাদের অ্যাবসলিউট পভার্টি বলে। এই পুষ্টির পরিমাণ নিয়ে আমরা অ্যাকচুয়ালি মেজার করি যে কোথায় গরিব আছে কোথায় গরিব নেই। তো আমরা যদি ভিলেজের ক্ষেত্রে দেখি যে একটা মানুষ, আমরা যে খাবার খাই না, খাবারের অ্যাকচুয়ালি খাবারটা কনভার্ট হয় হলো এনার্জিতে, আর এনার্জিটা মাপা হয় হলো ক্যালোরিতে। তো যদি গ্রাম হয় তাহলে পার ডে তাদের একটা বডিকে চালাতে গেলে এবারে 2400 ক্যালোরি দরকার, 2400 ক্যালোরি, কারণ এখানে হার্ড ওয়ার্কটা বেশি দরকার হয়। কিন্তু যদি এটা টাউন হয়ে যায় তাহলে সেটা 2100 ক্যালোরি। এটা মেন ওমেনদের ক্ষেত্রে ভাগ আছে, কিন্তু এটা এভারেজ তুমি জেনে নাও। বারবার ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে ভিলেজের জন্যে কত ক্যালোরি প্রত্যেকটা পার্সনের জন্যে, তাহলে 2400, টাউনের জন্য 2100, কিন্তু এভারেজ হলে 2250। ওকে, এইবার এই যে আমরা দারিদ্রতা পড়ছি, দারিদ্রতাটাকে কে ডিফাইন করবে যে এ দারিদ্র? তো ইন্ডিয়ার মধ্যে যেমন সি রঙ্গরাজন কমিটি করেছে, আর ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক করেছে। তো ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে? ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে ব্যক্তি প্রতিদিন $1.9 থেকে কম রোজগার করে তারা গরিব বা দারিদ্র সীমার মধ্যে পড়ে। তাহলে $1.9 হিসাবে এই $1.9টা সেম থাকবে, হ্যাঁ, কোনো রকমভাবে এটাকে টাকায় কনভার্ট করে দেবে না, ইউরো বা আর অন্য কোনো মুদ্রাতে হবে না, এটা $1.9টা ফিক্সড। কারণ ধরো আমরা 75 করে যদি এক্সচেঞ্জ রেট ধরি, তাহলে $1.9 মানে মোটামুটি ধরে নাও 140 টাকার মতো পড়বে। পার ডে যারা 140 টাকার
বেশি রোজগার করে তারা গরিব নয়। সি রঙ্গরাজন কমিটি কি বলছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, এটা তো ওয়ার্ল্ড ওয়াইজ বললো। সি রঙ্গরাজন কমিটি, এই কমিটিটাকে হেড করেছিল মানে সুপারভাইজ করেছিল তেন্ডুলকার কমিটি। কারণ তেন্ডুলকার কমিটি হলো সেই কমিটি যে বলেছিল যে আমাদের এখানে যে মানে পোভার্টি লেভেলের নিচে কারা আছে, কত পার্সেন্ট লোক আছে, প্রায় 30%। তো সেটার জন্যে এটা প্রায় 2012 সালে অর্গানাইজ করা হয়, সেট আপ করা হয়। 2014 সালে এর রিপোর্ট দিয়ে দেয় সি রঙ্গরাজন কমিটি। তো সে কি বলছে, ভিলেজের ক্ষেত্রে 972 টাকা পার মান্থ, আর 1407 টাকা হলো টাউনের জন্য। ওকে, এটা কিন্তু এর থেকে প্রচুর ডিফারেন্স আছে। কারণ 140 টাকা যদি পার ডে হয়, তাহলে এক মাসে 30 ডেতে কত হবে, 3 14 42, 4200 টাকা। তাহলে এর থেকে তো প্রচুর পরিমাণ বেশি, কিন্তু আমরা পিপিপি ফর্মে মেজার করি বলে এটা কমে এসেছে। ওকে, তো বিপিএল মানে এই যে পভার্টি লেভেলকে দেখছো, পভার্টি লেভেলের থেকে যদি বিলো হয়ে যায় তাহলে বলা হয় বিলো পভার্টি লেভেল বা বিপিএল। ডাইরেক্ট একটা কোশ্চেন দেয়, বিপিএল সবচেয়ে বেশি পার্সেন্টেজ ওয়াইজ কোথায় আছে বা কোন স্টেটে আছে, সেটা হলো ছত্তিশগড়, 47.9%। এটাও ইনফরমেশন আকারে মনে রাখবে। ওকে, আমরা আনএমপ্লয়মেন্ট শুরু করি। আনএমপ্লয়মেন্ট মানে কি? আনএমপ্লয়মেন্ট মানে হলো কোনো ব্যক্তি যে কাজের যোগ্য হয়েছে কিন্তু কাজ পাচ্ছে না, বা কাজ করতে পারছে না, বা কাজ নেই, তাই কোনো ইনকাম করতে পারছে না, তাহলে এরা হলো আনএমপ্লয়েড। এবার আনএমপ্লয়েডের অনেক টাইপ আছে, যেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো আমি বলে দেবো। যেমন ছদ্মবেশী বেকার, ছদ্মবেশী বেকারটা খুব ইম্পর্টেন্ট। WBCS 2020 মেন্সেও এসেছিল। বলছে এই ছদ্মবেশী বেকার কারা, মানে যদি বলা যায় ভিলেজ কৃষিকার্যের ক্ষেত্রে, ধরো যত জমিতে চাষ হয় তার জন্যে 100 জন যদি লেবার দরকার হয়, তাহলে 100 জন লেবার দরকার হলে 100 জনেই কাজ হয়ে যাবে। কিন্তু গ্রামের মধ্যে আছে 150 জন। ওই 150 জন কি করে, যে পরিমাণ কাজ আছে সেই পরিমাণ কাজ মোটামুটি করে নেয়। দেখা গেল 100 জন করলে সারা বছর ধরে প্রতিদিন কাজ পেত। এই 150 জন করার জন্য প্রত্যেকটা লোক 8 মাস করে কাজ পায়, বা 9 মাস করে একটা এক্সপেক্টেড হতে পারে। তাহলে দেখো এই 50খানা লোকের কিন্তু অ্যাকচুয়ালি দরকার নেই, তবু তারা কাজ করছে, কেননা অন্য জায়গায় কাজ নেই বলে। আর এদের যদি সরিয়ে নেওয়া যায়, এদের মানে যে এগ্রিকালচার ক্ষেত্রে যে প্রোডাকশন হওয়ার কথা, সেই প্রোডাকশনে কোনো রকম চেঞ্জ হবে না। তার জন্যে এদের বলা হয় ছদ্মবেশী, মানে বেশ ধরে আছে, কাজ করছে কিন্তু সেই পরিমাণ ফুললি নয়। ওকে, তারপরে হলো ওপেন আনএমপ্লয়মেন্ট, মুক্ত বা খোলা বেকারত্ব। এটা হলো শিক্ষিত বেকাররা বেশি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এর জুড়ি মেলা ভার আছে। বলছে কি, মূলত দেশের শিক্ষিত বেকারই এই শ্রেণীভুক্ত, তবে বাকিরা এই শ্রেণীভুক্ত নয় তা বলা যায় না। যারা কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ নেই বলে করতে পারছে না, তারাই এই শ্রেণীভুক্ত। এই ধরনের বেকারের নজির সাধারণত শহরাঞ্চলে দেখা যায়, শহরাঞ্চলে নয় গ্রামাঞ্চলেও এখনকার সময়ে ঘটছে। যেমন SSC বলতে পারো, সবাই টিচার হতে চাইছে, B.Ed করেছে, অনেকে M.Ed করেছে, অনেকে PhDও করেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হাল দেখো, সবাই এখন WBPSCর জন্য খাটছে, WB পুলিশ লাইনে বেরিয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে? চেষ্টা করছে এই দিকে, কারণ তাদের তো নজর এই দিকেই ছিল না, কাজ করতে চাইছিল SSCর দিকে, কিন্তু হচ্ছে না, কাজ নেই, কাজ করতে পারছে না বা নিচ্ছে না। এটা হলো এডুকেটেড পার্সনদের মধ্যে বেশি। হ্যাঁ, তারপরে হলো আন্ডার এমপ্লয়মেন্ট, মানে হলো আধা বেকারত্ব। বলছে যারা কাজে যুক্ত আছে কিন্তু ফুল দমে কাজ করতে পারছে না, তাদের বলা হয়, তাদের এই শ্রেণীভুক্ত। যেমন ধরো একজন ভালো ডিগ্রিধারী,
এখানে কিন্তু আন্ডার এমপ্লয়মেন্ট মানে সে কাজ করছে, বা একজন আইটিআই ইঞ্জিনিয়ার আছে, তাকে রিক্রুট করা হয়েছে, সে দপ্তরির কাজ করানো হচ্ছে, কিন্তু সে ইলেকট্রনিক্সে করেছে আইটিআই, সে ইলেকট্রিক্যাল কাজগুলো ভালো জানতো, তাকে সেই কাজটা দেয়া হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি তার যে ফুল দমে কাজ, সেই কাজটা সে করতে পারছে না। দিস ইজ কল্ড আন্ডার এমপ্লয়মেন্ট। সে কিন্তু এমপ্লয়েড আছে, কিন্তু ফুল দমে হচ্ছে না, অনেক পরিমাণ শ্রম কম পাচ্ছি আমরা তার কাছ থেকে। তারপরে এই যে মৌসুমি বেকারত্ব বা সিজনাল আনএমপ্লয়মেন্ট যেটা আছে, সিজনাল মানে কি, মানে এগ্রিকালচারের সময় যখন ধান কাটার দরকার হয় তখন প্রচুর পরিমাণ লোকের দরকার, যখন পাট কাটার দরকার হয় প্রচুর পরিমাণ দরকার, যখন দরকার নেই এই সিজনটা পার হয়ে যাচ্ছে তখন এরা কি বেকার। দেখবে যখন সিজনের সময় তখন এক একটা লোকের যে পারিশ্রমিক তখন হয়ে যায় প্রায় 400, আর যখন দরকার নেই তখন 100 বা 150। তো এই সময়ে 150-তে চলে এসছে কেন? চাহিদা নেই বলে। চাহিদা নেই মানে কি, অনেকেই কাজ পাচ্ছে না, কারণ দিস ইজ কল্ড সিজনাল আনএমপ্লয়মেন্ট। এগ্রিকালচার সেক্টরে সবচেয়ে বেশি দেখা যায়। তারপরে আছে ফাংশনাল আনএমপ্লয়মেন্ট। ফাংশনাল আনএমপ্লয়মেন্ট মানে ধরো আমি একটা জবে আছি, এখান থেকে আমি ধরো একটা সাপোজ WBCS পেয়ে গেলাম, WBCS সেক্টরে যাব, এখান থেকে ছেড়ে দিলাম, আগে ভাগে ছেড়ে দিলাম, 2 মাস বসে থাকলাম, বসে থেকে WBCS-এ জয়েন করলাম। তাহলে এই 2 মাস বসে থাকাটা দিস ইজ কল্ড ফাংশনাল আনএমপ্লয়মেন্ট। তারপরে আছে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া। এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ওই এর আগে যেটা দেখে আসলে ওপেন আনএমপ্লয়মেন্টের মতোই অনেকটা। যে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট মানে ধরো ওয়েস্ট বেঙ্গল SSC অ্যাসপিরেন্ট যারা আছে তারা ডোম, কলকাতার যে হসপিটালে ডোমের জবের জন্য অ্যাপ্লিকেশন কিছুদিন আগেই খবরে চলছিল, সেখানে PhD স্কলাররা পর্যন্ত অ্যাপ্লাই করেছে। তাহলে এখানে দেখো তার মানে কাজ নেই, যোগ্যতা অনুযায়ী যারা PhD ধারী তারা যদি স্কুল টিচার না হয় বা না পড়ায় তাহলে বাচ্চারা শিখবে কী করে? তারা যদি ডোমের কাজ করে তাহলে সেটা কি সমাজের জন্য ভালো? অবশ্যই নয়। তো এটাও এক ধরনের আনএমপ্লয়মেন্ট। আর একটা আছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হলো ধরো মানে কোনো এখন তো মেশিন হয়ে যাচ্ছে, যে কোনো ধরো ওলা ফ্যাক্টরির কথা বলা হচ্ছে এখানে এক্সাম্পল, যে ওলা যে স্কুটার বের করবে, সেই স্কুটার যে ফ্যাক্টরিতে নির্মাণ হবে সেটা ফুললি মেশিনাইজ হবে, মেকানাইজ করবে, সেখানে লেবার পরিমাণটা খুবই কম থাকবে, শুধু দেখে রাখার জন্যে, শুধুমাত্র কাউন্ট করার জন্যে, এই কাজগুলোর জন্য কিছু লোক নেবে। তাহলে এর ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণ শ্রম কমে যাচ্ছে। তাহলে এই শ্রমটা কমে যাচ্ছে কোনো কারণে স্ট্রাকচারালভাবে চেঞ্জ হয়েছে বিজনেসের প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে। আর আছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, চাহিদা ও যোগানের মধ্যে সাম্যতা না থাকলে ভারতীয় কৃষিক্ষেত্রে, মানে ফ্রিকশনাল মানে হলো চাহিদা ও যোগানের সাম্যতা নেই। যেমন চাহিদা যদি বেশি থাকে কোনো সময়, আবার যোগান কম থাকে, আবার যোগান বেশি থাকে চাহিদা কম থাকে। কিছুক্ষণ আগে আমরা এই ইয়েতে দেখে আসলাম যেগুলো এই সিজনাল আনএমপ্লয়মেন্টের সাথে এটা অনেকটা বলতে পারো সিমিলারিটি রয়েছে। ওকে। এবার আমরা জেনে নিই যে সামাজিক নির্দেশকগুলো কি কি। সামাজিক নির্দেশকের মধ্যে ফার্স্টেই যেটা মাথায় আসবে সেটা হলো HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর একটা আছে জীবনের বাস্তব সহজাত বৈশিষ্ট্যের গুণের সূচক, ফিজিক্যাল কোয়ালিটি অফ দ্য ইন্ডেক্স, লাইফ ইন্ডেক্স অর PQLI। এই দুটো কে দিয়েছে এটা মনে রাখবে, কারণ এটা 1979 MD মরিস। আর এটা HDI দিয়েছে কে?
এটা অমর্ত্য সেন আর লর্ড মেঘনাথ দেশাই এরা কিন্তু কাজ করেছে, আবিষ্কারক নয়। এটা মেহবুব উল হকের তত্ত্বাবধানে। ইনি একজন পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী বলতে পারো এবং ইকোনমিস্ট। ইউএনডিপি এটার ফুল ফর্ম জেনে রাখবে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 1990 সালে, কত সালে হয়? 1990 সালে। তাহলে এটার জন্য নয়, এই অমর্ত্য সেন এর মাঝে কিন্তু 1998-এ নোবেল পুরস্কার পেয়েছেন। তো এদের যে সূচক নির্মাণের যে প্রসেস, সেই প্রসেসগুলো আমাদের জানতে হবে এবং এই সংক্রান্ত কোশ্চেন আসে। তার আগে এই PQLI এর কিছু প্রসেস দেখে নিই। এই সূচকটি উদ্ভাবন করেন, এই 3টি নির্দেশক হলো ফার্স্ট ইয়ারের জীবনকালীন প্রত্যাশা, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট ফার্স্ট ইয়ার বলতে পারো, শিশু মৃত্যু মানে চাইল্ড ডেথ, আর 15 ইয়ারের মধ্যে সাক্ষরতা, লিটারেসি। এই 3টে হলো বলতে চাইছে PQLI এর যে সূচক, এই সূচকটা ইন্ডেক্সটা যখন দেবে তখন এই 3টে জিনিসকে মেজারমেন্ট করা হবে। কি হবে না, ফার্স্ট বছরে জীবনকালীন প্রত্যাশা, শিশু মৃত্যু ও 15 ইয়ার্স পর্যন্ত সাক্ষরতা। আর HDI এরটা খুব জানা দরকার। আচ্ছা, তার আগে এই যে এটা দেখে নাও, 2010 সাল থেকে UNDP মানব উন্নয়ন সূচক হিসাব করার জন্য নতুন পদ্ধতি গ্রহণ করে। এই পদ্ধতিতে আগের মতোই যে 3টি ডাইমেনশনস উল্লেখ করা হয়েছে সেগুলি হলো, দেখো UNDP-তে আমরা কি করছি, জন্মকালীন জীবন প্রত্যাশা, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। ভালো করে মনে রাখবে এটা। কোশ্চেন যখন WBCS মেন্স হয়ে যাবে তখন এই লাইনগুলো থাকবে। তাহলে সেকেন্ড কি বলছে, এডুকেশনাল ইন্ডেক্স। এডুকেশনাল ইন্ডেক্সের মধ্যে অনেক কিছু পড়ে, মিন ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং ইন্ডেক্স। এটা ধরা হয় যে 14 ইয়ার্স পর্যন্ত, প্রায় অনেক সময় ধরা হয় 14 ইয়ার্স পর্যন্ত কে কত স্কুলে গেছে, কে কত কলেজে গেছে, এইভাবে মেজার করা হয়। তো এগুলোকে একবারে বলা হয় এডুকেশনাল ইন্ডেক্স। ওকে, আর একটা হলো ইনকাম ইন্ডেক্স। ইনকাম ইন্ডেক্সটাকে ধরা হয় পার ক্যাপিটা ইন্ডেক্স হিসাবে। পার ক্যাপিটা ইন্ডেক্স কি? পার ক্যাপিটা ইনকাম মানে আমাদের ধরো সারা ভারতবর্ষের টোটাল ইনকাম যা হবে তার টোটাল পপুলেশন দিয়ে যদি ভাগ করে দিই তা হয়ে যাবে পার ক্যাপিটা ইনকাম। আমাদের প্রায় $2100 মতো, প্রায়, এটা এক্স্যাক্ট নয়, $2100 মতো পার হেড ইনকাম পার ইয়ার। তো এই মেজারমেন্টগুলো নেওয়া হয়। এইটা নিয়ে একটা কোশ্চেন আছে খুব সুন্দর, আমরা দেখে নিই। দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ইজ কনস্ট্রাক্টেড উইথ রেফারেন্স টু, খুব ভালো, UPPCS এসেছিল। বলছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ কনস্ট্রাক্টেড উইথ রেফারেন্স টু, বলছে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, রিয়েল জিডিপি পার ক্যাপিটা, গ্রস এনরোলমেন্ট রেশিও, এনরোলমেন্ট মানে ভর্তি আর কি, অ্যাডাল্ট লিটারেসি রেট, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, রিয়েল জিডিপি পার ক্যাপিটা, কম্বাইন্ড গ্রস এনরোলমেন্ট রেশিও, অ্যাডাল্ট লিটারেসি রেট, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, রিয়েল জিডিপি পার ক্যাপিটা, ইনফ্যান্ট মর্টালিটি রেট, অ্যাডাল্ট লিটারেসি রেট। তাহলে দেখো HDI-তে এই ইনফ্যান্ট মর্টালিটি রেটের কথা বলা হয়নি কোথাও, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ বলা হয়েছে, ইনফ্যান্ট মর্টালিটি রেট বলা হয়নি। এটা বলা হয়েছিল PQLI-তে, LI। তো তারপরেরটা বলছে 4 নম্বর জিডিপি পার ক্যাপিটা, ইনফ্যান্ট মর্টালিটি রেট, এটা হবে না, তাহলে এটাও হবে না। এই দুটোর মধ্যে দেখো এবার লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ হিউম্যান ডেভেলপমেন্টে বলেছে, রিয়েল জিডিপি পার ক্যাপিটা এটাও বলেছে, গ্রস এনরোলমেন্ট রেশিও এটাও বলেছে, অ্যাডাল্ট লিটারেসি রেশিও এটাও বলেছে। এটার মধ্যেই এটা আছে, আমি বলেছিলাম না এডুকেশনাল ইন্ডেক্স যেটা,
সেটার মধ্যে গ্রস এনরোলমেন্ট রেশিও এবং অ্যাডাল্ট লিটারেসি রেটটা রয়েছে। সিমিলারলি ভাবে দুয়েরটা দেখো, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ ওকে, রিয়েল জিডিপি ওকে, এটা যে গ্রস আর কম্বাইন্ড সেম একই জিনিসকে বোঝাচ্ছে। ওকে, তাহলে এটাও হবে কম্বাইন্ড গ্রস এনরোলমেন্ট রেশিও আর অ্যাডাল্ট লিটারেসি রেট, মানে 1 and 2 অ্যান্সার। সো অ্যান্সার হয়ে যাবে 1 and 2। ওকে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।